মোহাম্মদ ইউনূস গদি তো ছেড়েছেন, কিন্তু বিপাকে ফেলে দিয়ে গেছেন গোটা বাংলাদেশটাকে। তার আমলে হয়নি কোনো গণ টিকাদান কর্মসূচি, আর যার ফলে কোল খালি হয়ে যাচ্ছে এখন বহু বাবা মায়ের। বাংলাদেশের সাম্প্রতিক হাম এবং হামের উপসর্গের জেরে এখনো পর্যন্ত 235টি শিশুর মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠছে, এই দায় কি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওই মোহাম্মদ ইউনূস এড়িয়ে যেতে পারেন? এই আবহে ফের একটি বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। ওই ইউনূস সরকারের বিরুদ্ধেই উঠছে অভিযোগ। জানা যাচ্ছে আমেরিকার সঙ্গে শুয়োরের মাংস আমদানি করার চুক্তি করেছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ওই অন্তর্বর্তীকালীন সরকার। এই দাবি কি আসলে সত্যি? যদি সত্যি হয় তাহলে এর নেপথ্যে কোন কারণ? ইউনূসের আমলে তলানিতে ঠেকে যাওয়া ভারত বাংলাদেশ সম্পর্ক কি বর্তমানে আদৌ ঠিক হয়েছে? কেন ভারতের সঙ্গে প্রতিবেশী 11টি দেশের সামরিক মহড়ার যে পরিকল্পনা, সেই তালিকায় নেই বাংলাদেশের নাম? ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর সাপ এবং কুমির ছাড়ার বিরোধিতা করছে কারা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। হাসিনার সরকারের পতনের পর যে মানুষটির ওপর বাংলাদেশ সবচেয়ে বেশি ভরসা করেছিল তিনি হলেন ওই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি বাংলাদেশবাসীর সেই ভরসার মান রাখতে পেরেছেন? 2024 সালের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশকে একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়ে চলে গেছেন ওই ইউনূস। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব মোকাবেলা করছে এই মুহূর্তে বাংলাদেশ। 2026-এর মার্চ থেকে পদ্মাপাড়ের দেশটিতে ওই হামের প্রাদুর্ভাব শুরু হয়, আর ধীরে ধীরে তা এখন ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। গত 24 ঘন্টায় হামের উপসর্গের জেরে মৃত্যু হয়েছে 4টি শিশুর। শনিবার সে দেশের স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত একটি রিপোর্টে কথা জানানো হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে গত 15ই মার্চ থেকে সারা দেশে 39,325টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে 26,911টি শিশুকে। অন্যদিকে হাম এবং হামের উপসর্গের জেরে এখনো পর্যন্ত 235টি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। প্রশ্ন উঠছে, এই দায় কি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ওই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এড়িয়ে যেতে পারেন? কিন্তু কেন এই প্রশ্ন উঠছে? দেখুন, বাংলাদেশ এতদিন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের অর্থে ইউনিসেফের মাধ্যমে জরুরি ভিত্তিতে খুব দ্রুত এবং কম দামে মানসম্মত হাম রুবেলার টিকা কিনে আসছিল। আর আপনারা অনেকেই জানেন যে হাম এবং রুবেলা দুটোই অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে রুবেলা গর্ভবতী নারীদের ক্ষেত্রে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। হাম রুবেলা টিকা শিশুদের এই দুটি রোগ থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশে নিয়মিত ইপিআই কর্মসূচির বাইরে 4 বছর অন্তর দেশ জুড়ে বড় আকারে সম্পূরক হাম রুবেলা গণটিকাদান ক্যাম্পেইন করা হতো, যাতে বাদ পড়া শিশুদের অন্তর্ভুক্ত করে মোট কভারেজ 95% পৌঁছানো যায়, যা মহামারী প্রতিরোধের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শেষবার বাংলাদেশে হাম রুবেলা গণটিকাদান কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল সেই 2020 সালে। বহু বছর ধরে ইউনিসেফ এই টিকা সরবরাহ করে আসছিল। এর বেশিরভাগ অর্থায়ন দিত ওই গাভি এবং ভ্যাকসিন অ্যালায়েন্স। এতে বাংলাদেশ সরকারেরও অবদান ছিল। 2020-র পর নিয়ম অনুযায়ী ক্যাম্পেইনটি 2024 সালে হওয়ার কথা ছিল, কিন্তু 5ই আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তন এবং চরম অস্থিতিশীলতার কারণে সে সময় সে দেশের স্বাস্থ্য বিভাগ এটি আয়োজন করতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আয়োজন করতে পারেনি নাকি অন্তর্বর্তী সরকার টিকাদানের কর্মসূচি আয়োজন করতে চায়নি? কারণ বাংলাদেশ সংবাদ মাধ্যম থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতেই জানা যাচ্ছে যে 2025 সালের সেপ্টেম্বরে তৎকালীন অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ বন্ধ করে ওপেন টেন্ডার পদ্ধতি চালু করেছিল। এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছিল ইউনিসেফ।
তারা তখনই সতর্ক করেছিল যে এতে টিকাদান কার্যক্রম রীতিমতো ব্যাহত হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে। তবে সেই সতর্কতাকে আমল দেয়নি কিন্তু ইউনূসের ওই তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরে বিশ্বখ্যাত আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল সায়েন্সের এক প্রতিবেদন থেকে এই সমস্ত তথ্য জানা যায়। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মিসেস রানা ফ্লাওয়ার্স সায়েন্সকে জানায় বিষয়টি অত্যন্ত হতাশজনক ছিল এবং তিনি একাধিকবার স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্ক করেছিলেন। তার ভাষায়, খোদার দোহাই লাগে এটা করবেন না। এভাবে তিনি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সেই সময় বোঝানোর চেষ্টা করেছিলেন। আর এই গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে যোগাযোগও করেছিল সায়েন্স, তবে তিনি কোনো মন্তব্যই করেননি। এদিকে নতুন টেন্ডার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায় এবং কার্যত টিকা সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ফলে বাংলাদেশ জুড়ে টিকার ঘাটতি তৈরি হয় এবং নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হয়। 2024 সালে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে 2025 সালে পিছিয়ে দেওয়া হয়। অতিরিক্ত এমআর টিকাদান কর্মসূচিও শেষ পর্যন্ত বাতিল করা হয়। চলতি বছরের মার্চের শেষ দিকে সরকারি তথ্যে আবার দেখা যাচ্ছে যে 2025 সালে যোগ্য শিশুদের মাত্র 59% হাম টিকা পেয়েছে, যদিও পরে এ তথ্য বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন, আবার আগের ভ্যাকসিন সংগ্রহ ব্যবস্থা জরুরি পরিস্থিতির আইনি ধারার উপর ভিত্তি করেছিল, তাই সেটি পরিবর্তনের প্রয়োজন ছিল। তিনি আবার দাবি করেছেন, ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পক্ষপাতের ধারণা এড়াতে সরকার এটিকে নিয়ম ভিত্তিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে চেয়েছিল। তবে কোথায় ভুল হয়েছিল সে বিষয়ে অবশ্য তিনি আর কোনো ব্যাখ্যা দেননি। সংকটের মানবিক দিক স্বীকার করে নিয়ে তিনি আবার বলেছেন, হামের মতন প্রতিরোধযোগ্য রোগে শিশুদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এটি একটি মানবিক ট্র্যাজেডি। দেখুন, নীতিগতভাবে সাইদুর রহমানের যুক্তি একেবারে অগ্রাহ্য করা যায় না। একটি রাষ্ট্রের পক্ষে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্রয় প্রক্রিয়াকে নিয়মতান্ত্রিক করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যা হলো সেই নীতির পরিবর্তন যতটা গুরুত্বপূর্ণ, তার বাস্তবায়নের সময়, প্রেক্ষাপট এবং সক্ষমতাও ততটাই গুরুত্বপূর্ণ। এই সহজ সত্যিটাকেই ভুলে গিয়েছিলেন ওই মোহাম্মদ ইউনূস। মিসেস রানা ফ্লাওয়ার্সের কাকুতি মিনতিতে কেন একবারও তাদের মনে হলো না যে এর ফল আগামীতে কতটা বিপজ্জনক হতে পারে? ইউনিসেফের মতন অভিজ্ঞ সংস্থা যখন আগাম সতর্ক করেছিল যে এই পরিবর্তনে টিকাদান ব্যবস্থা ব্যাহত হতে পারে, তখন সেই সতর্কতা উপেক্ষা করা নিয়ে কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত ছিল, নাকি এটি নীতিগত অবহেলা? বড় ধরনের কাঠামোগত পরিবর্তন নেওয়ার আগে ঝুঁকি মূল্যায়ন, বিকল্প প্রস্তুতি এবং রূপান্তরকালীন সুরক্ষা ব্যবস্থা ছিল না কেন? এই অবহেলার কারণে বর্তমানে বাংলাদেশের হাম এমন পর্যায়ে পৌঁছেছে যে হাসপাতালগুলোতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। ঢাকার সংক্রামক রোগ হাসপাতালে শিশুদের ভিড় একেবারে উপচে পড়ছে। শয্যার অভাবে অনেক শিশুকে একেবারে মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রণে থাকা হাম আবার ফিরে এসেছে। বর্তমানে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 58টি জেলায় হাম ছড়িয়েছে এবং 21,000-এরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করেছে যে এই সংক্রমণ মায়ানমার এবং ভারতেও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। অনেকেই অনুমান করছেন চলতি বছরের জানুয়ারিতে মায়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা শিবিরে প্রথম সংক্রমণ শুরু হয়, আর সেখান থেকেই তা দ্রুত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। তবে সায়েন্স বাংলাদেশের পরিস্থিতিকে বিশেষভাবে গুরুতর বলে উল্লেখ করেছে এবং এর পেছনে টিকাদান ব্যবস্থার ভেঙে পড়াকে সরাসরি দায়ী করেছে। এখন প্রশ্ন হলো, এই সমস্যার দায় শুধু সিস্টেমের নাকি নেতৃত্বের? ডক্টর ইউনূস নিজে এই নীতির পরিকল্পনা করে থাকুন বা নাই থাকুন, তার সরকারের সময়ে কিন্তু এটি বাস্তবায়িত হয়েছে। তাই নৈতিক এবং রাজনৈতিকভাবে তার দায় একেবারেই এড়িয়ে যাবার সুযোগ নেই।
সিস্টেম বদলানোর চেষ্টা করেছেন বলে তিনি বা তার সরকার ব্যাখ্যা দিতেই পারেন, কিন্তু এমন মর্মান্তিক ফলের দায় কি এড়াতে পারবেন? ডক্টর ইউনূসের প্রশাসন সরকারি টিকাদান কর্মসূচিকে সুকৌশলে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটি বেআইনি এবং উদ্দেশ্যমূলক উদ্যোগ নিয়েছিলেন বলেই অভিযোগ উঠছে। আর এই অভিযোগ তুলে সেদেশের উচ্চ আদালতে ওই ইউনূসের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে রিট করার পাশাপাশি প্রাক্তন প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে তদন্তের আবেদন জানানো হয়েছে। আবার শোনা যাচ্ছে আমেরিকার সঙ্গে শুয়োরের মাংস আমদানি করার চুক্তি করেছিলেন ওই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই দাবি কি আসলে সত্যি? বাংলাদেশে শুয়োরের মাংস আমদানি করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার? শুনে অবাক হচ্ছেন? বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক কালবেলার প্রতিবেদন থেকেই জানা যাচ্ছে আমেরিকার সঙ্গে গত 9 ফেব্রুয়ারি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড স্বাক্ষর করেছিলেন মোহাম্মদ ইউনূস। আর অভিযোগ হলো এই চুক্তির কিছু শর্ত গোপন রাখা হয়েছিল এবং এমন কিছু পণ্য আমদানিতে সম্মতি দেওয়া হয়েছিল সেগুলো বাংলাদেশে আগেই পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয়। অর্থাৎ প্রয়োজন না থাকলেও বিদেশ থেকে সে সমস্ত পণ্য আনার বিষয়ে রাজি হয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তাছাড়া এই চুক্তির মাধ্যমে আমেরিকা তাদের মাংস এবং কৃষিজাত পণ্য বাংলাদেশে সহজেই পাঠাতে চেয়েছিল। দাবি করা হচ্ছে এই চুক্তিতে বাংলাদেশের নিষিদ্ধ শুয়োরের মাংস এবং শূকরজাত পণ্য আনার সুযোগ রয়েছে, কারণ চুক্তির পরিশিষ্ট 2-এ মার্কিন প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বাংলাদেশে রপ্তানিযোগ্য প্রক্রিয়াজাত মাংসের একটি সাধারণ তালিকা দেওয়া হয়েছিল, যেখানে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, ব্ল্যাকভ্রুস্ট, ক্যাপোকোলা, চোরিজো এবং সালামির মতন পণ্যের নাম উল্লেখ আছে। আর এগুলো মূলত ওই শুয়োরের মাংস দিয়েই তৈরি হওয়া বিভিন্ন ধরনের পণ্য। আর শুয়োরের মাংস রপ্তানিতে বিশ্বের অন্যতম প্রধান দেশ ওই আমেরিকা। আর এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের আমদানি নীতি আদেশ অনুযায়ী সেদেশে জীবিত শূকর বা শুয়োর এবং শুয়োরজাত সব ধরনের পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশে যে কোনো মাংস আমদানির ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানের হালাল সার্টিফিকেটের প্রয়োজন হয়। কিন্তু অভিযোগ, এমন বিধিনিষেধের পরেও ডক্টর ইউনূসের ওই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে একেবারে তড়িঘড়ি করে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই বাণিজ্যিক চুক্তি করা হলো কেন? মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তি তো এক ধরনের প্রতারণা বলেই মনে করছে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলি। একই সঙ্গে এটি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে বলেও মনে করছেন অনেকে। বাংলাদেশের অন্যতম ধর্মীয় এবং সামাজিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি আবদুল্লাহ ফিরোজি এ বিষয়ে জানিয়েছেন যে এটা চরম নিন্দনীয় এবং গর্হিত কাজ। তিনি আরও বলেছেন, জাতির একটা প্রত্যাশা ছিল, যেহেতু স্বৈরাচারের পতনের পর 90% মুসলমানের দেশে দায়িত্ব নিয়েছেন, তাই মুসলিম জনগণের সেন্টিমেন্টে আঘাত লাগে এবং ধর্মীয় রীতিনীতির বিরোধী কোনো কাজ বা চুক্তি ডক্টর ইউনূস করবেন না, এটা আমাদের আশা ছিল। কিন্তু তিনি সেই আশা সম্পূর্ণরূপে ভঙ্গ করেছেন। দেশের মুসলিম জনগণের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। আমেরিকার সঙ্গে তিনি ইসলাম বিরোধী এবং দেশ বিরোধী অনেক চুক্তি করেছেন। ফলে বুঝতেই পারছেন কতটা ভালো করে গিয়েছেন ওই বাংলাদেশের মোহাম্মদ ইউনূস। আবার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গত ওই অন্তর্বর্তী সরকার তাদের সময়কালে পুরো সময় ধরে বলে গেছে যে মাংস আমদানির কোনো আগ্রহ তাদের সরকারের নেই। রীতিমতো বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে বিদেশ থেকে মাংস আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ খাতের উন্নয়ন, দেশীয় খামারগুলোর মালিকদের স্বার্থ রক্ষা এবং জনগণকে নিরাপদ এবং মানসম্মত মাংস সরবরাহে অঙ্গীকারবদ্ধ। মিথ্যাচারের লেভেলটা বুঝতে পারছেন? তার ওপর তো ছিল ওই ইউনূসের ভারত বিদ্বেষ। তার আমলেই বোধহয় সমগ্র বাংলাদেশ জুড়ে অকারণে ভারত বিদ্বেষ লক্ষ্য করা গেছে।
দুই দেশের সম্পর্ক গিয়ে ঠেকেছিল একেবারে তলানিতে। সেই পরিস্থিতির কি আদৌ উন্নতি হয়েছে? যদি তাই হয় তাহলে 11টি দেশকে নিয়ে ভারতের সামরিক মহড়ায় কেন নাম নেই ওই বাংলাদেশের? আপনাদের জানিয়ে রাখি, আগামী 18ই মে থেকে শুরু হচ্ছে 11টি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের এক বিশাল যৌথ সামরিক মহড়া। 31শে মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে হবে প্রগতি নামের বহুজাতিক এই সামরিক মহড়া। এই মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মায়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান। এই 11টি দেশ। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, প্রগতি মহড়ায় মূল কেন্দ্রবিন্দু হল বিদ্রোহ দমন এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এই দুই প্রধান চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে, এই তালিকায় স্থান পায়নি কিন্তু বাংলাদেশ। দেখুন, ভারতীয় সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ কিন্তু ব্যাখ্যা করা না হলেও সামরিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তন এবং তার পরবর্তী পরিস্থিতির কারণে দিল্লির কৌশলগত নীতিতে কিছু পরিবর্তন এসেছে বলেই মনে করা হচ্ছে। এছাড়া মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর অনেকেই দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে। বিশ্লেষকদের মতে ভারত আসলে একটি বড় আঞ্চলিক নেটওয়ার্ক তৈরি করতে চাইছে, যেখানে একসঙ্গে বহু দেশের সঙ্গে সামরিক সমন্বয় বাড়ানো যাবে। আর এই প্রক্রিয়ায় সব প্রতিবেশী দেশ একসঙ্গে নাও থাকতে পারে। যদিও কেন বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে তার কোনো কারণই কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে অনেকেই আশঙ্কা করছেন, ঢাকা দিল্লির বন্ধুত্বের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে নাকি। তার মধ্যে আবার ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতে বর্ডার সিকিউরিটি ফোর্স নদীতে বিষধর সাপ এবং কুমির ছাড়ার পরিকল্পনা করছে বলেই জানা যাচ্ছে। কাঁটাতারের বেড়া দেওয়া যে সমস্ত জায়গায় এক কথায় অসম্ভব, এমন সমস্ত নদী এবং জলাভূমি এলাকায় প্রাকৃতিক বাধা হিসেবে এই সরীসৃপ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই বাংলাদেশের সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো এটিকে সাধারণ মানুষের জীবনের জন্য একটি প্রাণঘাতী হুমকি হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্তরের মানবাধিকার কর্মীরা সরব হয়েছেন। তারা একে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রকৃতির চরম অমানবিক এবং নিষ্ঠুর ব্যবহার বা বায়োপলিটিক্যাল ভায়োলেন্স বলে আখ্যা দিয়েছেন। ইতিমধ্যে এই সীমান্তের নদীগুলোতে মাছ ধরে এবং কৃষিকাজ করে যে হাজার হাজার বাংলাদেশি জীবিকা নির্বাহ করেন, তাদের নিরাপত্তা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাছাড়া অনেকেই আবার বলছেন যে সাপ বা কুমির কখনো ভারতীয় বা বাংলাদেশি নাগরিক চীনে আক্রমণ করবে নাকি। আর বর্ষাকালে নদী প্লাবিত হলে এই বিষধর সাপ এবং কুমিরগুলো তো লোকালয়ে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। ফলে পুরো বিষয়টি এখন আপাতত ধোঁয়াশাতেই রয়েছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎটা কি? অবিশ্বাস, বিতর্ক আর নীতিগত টানাপোড়েন কি দূরত্ব বাড়াবে, নাকি কূটনৈতিক সংলাপ এবং বাস্তব স্বার্থ দুই দেশকে আবার কাছাকাছি নিয়ে আসবে? উত্তরটা নির্ভর করছে কিন্তু আগামী দিনের সিদ্ধান্ত আর নেতৃত্বের উপর। এখন জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। নজর থাকবে আমাদের। আজ এ পর্যন্ত। নমস্কার।